গুড মর্নিং ক্লাস 6। আশা করছি ভালো আছো। আজকের ক্লাসে আমরা অ্যাসাইনমেন্ট 3 অর্থাৎ তোমরা ইংরেজির যে দুইটা অ্যাসাইনমেন্ট করলে অর্থাৎ লাস্ট উইকে দ্যাট মিনস লাস্ট স্যাটারডেতে আমি যে ক্লাসটা করলাম অ্যাসাইনমেন্ট 2 এর উপর, আজকে অ্যাসাইনমেন্ট 3 এবং ক্লাসের শুরুতে প্রথমে আমি দেখিয়ে দেব যে অ্যাসাইনমেন্ট 3তে আসলে কি আছে, অর্থাৎ অ্যাসাইনমেন্ট 3 করার জন্য কি কি প্রশ্ন তোমাকে অ্যাটেন্ড করতে হচ্ছে, অর্থাৎ কীভাবে তুমি উত্তরগুলো লিখবে সেই ব্যাপারে আমরা আলোচনা করবো। অ্যাসাইনমেন্ট 3তে শুরুতেই দেখবে যে একটা গ্রামাটিক্যাল টপিক আছে। তো আমি শর্টকাটভাবে একটা ক্লাসের মধ্যে তো শেষ করতে হবে, যেহেতু শর্টকাটভাবে আমি গ্রামাটিক্যাল টপিকটা তোমাদের বোঝানোর চেষ্টা করবো এবং পাশাপাশি একটা রিটেন অর্থাৎ একটা লিখতে হবে এরকম একটা অ্যাসাইনমেন্ট আছে, সেটাও তোমাকে বুঝিয়ে দেবো যে কীভাবে করতে হবে। তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি এবং দেখি যে ফার্স্টেই আমরা দেখে নেবো অ্যাসাইনমেন্টের শুরুতে কী আছে। আমরা অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা আমরা একটু ক্লিয়ার হয়ে নেব। স্টুডেন্টস দেখতে পাচ্ছ অ্যাসাইনমেন্টটা। এই হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্ট নাম্বার 3 ফর ক্লাস 6। স্টার্টিংয়ে দেখো তোমাকে কি করতে হবে, ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ফর ক্লাস 6। গ্রামার অ্যান্ড কম্পোজিশন তোমার যে বইটা আছে সেখান থেকে তোমাকে একটা গ্রামাটিক্যাল টপিক বুঝতে হবে, সেটা হচ্ছে পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। অর্থাৎ পাংচুয়েশন যে মার্কসগুলো আমরা ইউজ করি, যেটাকে আমরা কি বলি যে বাংলায় দাড়ি কমা এই ধরনের একটা বলি, তো সেইটা ইউজ করি। আর আরেকটা হচ্ছে তোমার ক্যাপিটালাইজেশন, অর্থাৎ একটা সেন্টেন্সের শুরুতে যে ওয়ার্ডটা থাকে সেই ওয়ার্ডটা কি হয়, সেই ওয়ার্ডটা ক্যাপিটাল হয়। এছাড়া ক্যাপিটালাইজেশনের আরও কিছু নিয়মকানুন আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। আর তোমাদের সেকেন্ড যেটা করতে হবে, আমি তোমাদের সুবিধার জন্য জুম করে কোশ্চেনটা শো করার চেষ্টা করছি, ভালো করে দেখো, কোশ্চেনটা আগে বোঝো। তোমাদের সেকেন্ডলি হচ্ছে যে সংক্ষেপে রেলওয়ে স্টেশন, একটা রেলওয়ে স্টেশন সম্পর্কে তোমাকে লিখতে হবে। এটা যেহেতু 200 ওয়ার্ডস, ইটস মোর দ্যান প্যারাগ্রাফ, দ্যাট মিনস ইটস ক্লোজ টু কম্পোজিশন, অর্থাৎ বেশ বড় করে মোটামুটি লিখতে হবে 200 ওয়ার্ডের মধ্যে। একটা রেলওয়ে স্টেশনে তোমার অভিজ্ঞতা, সেই কোশ্চেনগুলো আছে, আমি কোশ্চেনগুলো বুঝিয়ে দেবো পরে। তার আগে চলো যেটা বললাম যে আমাদের যে গ্রামাটিক্যাল টপিকটা আছে আজকে পাংচুয়েশন, দ্যাট মিনস পাংচুয়েশন অ্যান্ড ক্যাপিটালাইজেশন। তোমরা ইংলিশ তোমাদের যে গ্রামার বই আছে সেই গ্রামার বইটা নিয়ে তোমরা প্রস্তুত থাকতে পারো, পাশাপাশি না হলেও চলবে, আমি তোমাদের রুলসগুলো এখান থেকে বোঝানোর চেষ্টা করছি, আশা করছি তোমরা বুঝতে পারবে। দেখো অর্থাৎ পাংচুয়েশন যে মার্কসগুলো আমরা সাধারণত ইউজ করে থাকি সেই মার্কসগুলো নিয়েই মূলত আমাদের আজকে কথা। অর্থাৎ পাংচুয়েশনের শুরুতেই ফুল স্টপ, এই ব্যাপারগুলো খুব একটা কঠিন না, তবে মৌলিক যে রুলসগুলো আছে সেই রুলসগুলো তোমাকে একটু বুঝে নিতে হবে। স্টার্টিংয়ে দেখো ফুল স্টপ। ফুল স্টপ জানো যে একটা লাইনের শেষে একটা পরিপূর্ণ লাইন যদি শেষ হয়, অর্থাৎ একটা লাইন যদি অর্থবোধকভাবে শেষ করে, তাহলে এর শেষে আমরা কি করব, ফুল স্টপ ইউজ করব। আচ্ছা, তাহলে কি বললো রুলে দেখি। পজিশনটা হচ্ছে বাক্যের শেষে আমরা কোথায় ব্যবহার করব ফুল স্টপ, বাক্যের শেষে এবং বক্তব্য সমাপ্ত হলে, অর্থাৎ তুমি যে বক্তব্যটা দিচ্ছ, তুমি যে স্টেটমেন্টটা দিচ্ছ তোমার একটা লাইনে, সম্পূর্ণ লাইনে, অর্থাৎ তোমার অর্থবোধক লাইনে, সেই বক্তব্যটা সমাপ্ত করা। যেমন একটা এক্সাম্পল দেখো, নাথিং ইজ ইম্পসিবল। একটা এক্সাম্পল বলছে কি যে কোনো কিছুই অসম্ভব না, নাথিং ইজ ইম্পসিবল। আচ্ছা, সেকেন্ডলি দেখো ফুল স্টপের পরে যেটা আছে কমা। কমার ইউজটা হচ্ছে বাক্যের মাঝে, অর্থাৎ বাক্যের মাঝখানে অল্প বিরতি, যেটার ফাংশনটা হচ্ছে অল্প বিরতির জন্য আমরা কমা ব্যবহার করব। যেমন একটা এক্সাম্পল দেখো, দেয়ার আর 2 প্রাইমারি স্কুলস, কমা, 2টা প্রাইমারি স্কুল আছে, কি কি, 2 হাই স্কুলস অ্যান্ড মাদ্রাসা। কি আছে গ্রামে, 2টি প্রাইমারি স্কুল, প্রাথমিক বিদ্যালয়, 2টি উচ্চ মানে হাই স্কুল এবং একটি মাদ্রাসা আছে। অর্থাৎ এই যে 2টি স্কুলের পরে এবং 2 হাই স্কুলের মাঝখানে আমরা যে চিহ্নটা ইউজ করলাম এটাকে বলা হয় কমা, অর্থাৎ যেটার ফাংশনটা হচ্ছে অল্প বিরতির জন্য আমরা কমা ব্যবহার করলাম। এরপরে দেখো সেমিকোলন। সেমিকোলনের ব্যাপারটা কি,
বাক্যের মাঝে, অর্থাৎ পজিশনটা হবে এটা কোথায়, বাক্যের মাঝে। দুটি ক্লজকে পৃথক করতে কনজাংশন এর স্থলে কন্ট্রাস্ট বা ইনফর্ম প্রকাশ করতে, অর্থাৎ কখন কখন ব্যবহার করব, দুটি ক্লজকে পৃথক করতে কনজাংশনের স্থলে কন্ট্রাস্ট বা ইনফর্ম প্রকাশ করতে। যেমন উই ওয়াচ দ্য ডোর সেমিকোলন নো ওয়ান কেম ইন, এটা পজিশনটা কি ছিল, বাক্যের মাঝখানে হবে এবং কি করতে, দুটি ক্লজকে পৃথক করতে। লাইকটা দেখো, উই ওয়াচ দ্য ডোর, আমরা ডোরটিকে অর্থাৎ দরজার লক্ষ্য রেখেছিলাম, নো ওয়ান কেম ইন, কেউ আসেনি। এই যে চিহ্নটা ইউজ করলাম অল্প বিরতির জন্য বা বাক্যের মাঝখানে, সেটা হচ্ছে সেমিকোলন। এরপর আসো কোলনটার ব্যবহারটা কি। কোলন চিহ্নটা দেখতে পাচ্ছ, দুইটা ডট চিহ্ন উপরে নিচে, দুইটা চিহ্ন বা একেবারে সমান সমান, এটাকে কোলন বলা হয়। এটার অবস্থানটা হচ্ছে বাক্যের মাঝখানে এবং দেখো যে ফাংশনটা হচ্ছে বিষয়াদির তালিকা শুরু করতে কোটেশনের পূর্বে। কি বিষয়াদির কোনো বিষয়ের তালিকা শুরু করতে, ধরো একটা বিষয়ের সম্পর্কে তুমি বেশ কিছু কথা বলবে, তালিকা বলবে বা কোনো একটা ব্যাপার নিয়ে তালিকা হবে, সেই তালিকার শুরুতে বা শুরু করতে এটা হচ্ছে কোটেশনের পূর্বে। যেমন দেখো, দেয়ার আর টু টাইপস অফ গেমস, দুই ধরনের খেলা আছে। এই একটা টু টাইপস অফ গেম কি, ইনডোর অ্যান্ড আউটডোর, দুই ধরনের খেলা আছে। বলছে যে এখানে দেয়ার আর টু টাইপস অফ গেমস, দুই ধরনের খেলা আছে। কি কোলন চিহ্ন ইউজ করলো, ইনডোর একটা আউটডোর, অর্থাৎ বর্ণনা করতে, অর্থাৎ বিষয়াদি তুমি একটা তালিকা করলে দুই ধরনের খেলা, সেই তালিকাগুলো কি ইনডোর গেম আর একটা হচ্ছে আউটডোর গেম। অর্থাৎ বিষয়াদির যেটা এখানে বলা হলো যে বিষয়াদির তালিকার শুরুতে আমরা এই যে এখানে দেখো যে কোলন চিহ্ন ইউজ করেছি। আচ্ছা, কোলনের পরে চলে আসো যে যেটাকে আমরা কোলনের পরের চিহ্নটা হচ্ছে আমাদের ইন্টারোগেটিভ সাইন, অর্থাৎ যেটা একটা কোশ্চেন মার্ক আমরা বাংলা বলি, যেটা বাংলা বলা হয় প্রশ্নবোধক বাক্যের শেষে। অর্থাৎ একটা বাক্য যা দ্বারা প্রশ্ন জিজ্ঞেস করা হয়, জানো যে বাক্য দুইভাবে জিজ্ঞেস করা, কোশ্চেন তো দুইভাবে করা যায়, তাই না? কি একটা ডাব্লিউএস কোশ্চেন দিয়ে, একটা হচ্ছে হেল্পিং ভার্ব মানে হচ্ছে টু বি ভার্ব দিয়ে। যাই হোক, তো প্রশ্নবোধক বাক্যের শেষে আমরা এরকম একটা চিহ্ন ব্যবহার করবো, এটাকে বলা হয় ইন্টারোগেটিভ সাইন বা ইন্টারোগেটিভ চিহ্ন, যেটাকে আরেকটা শব্দে বলা যায় ইন্ট্রোগেশন। তো এটার পজিশন ফাংশনটা হচ্ছে কোনো কিছু জানতে চাওয়া অর্থে, অর্থাৎ আমরা যদি কোনো লাইনে দেখি যে কোনো কিছু জানতে চেয়েছে, সেক্ষেত্রে আমরা কোশ্চেন মার্কটা ব্যবহার করব। এক্সাম্পল দেখো, হাউ আর ইউ ফ্রেন্ড, বন্ধুরা তোমরা কেমন আছো, হাউ আর ইউ কমা ফ্রেন্ড, এখানে কিন্তু তুমি একটা কমার ব্যবহার পেলে, অর্থাৎ বন্ধুদের নির্দেশ করা হয়েছে, সেই জন্য এখানে কমা ইউজ করছে। কিন্তু আমাদের এখানে আলোচনার বিষয়টা হচ্ছে এই লাইনে কোশ্চেন, এখানে কোশ্চেন করা হচ্ছে হাউ আর ইউ ফ্রেন্ড, বন্ধুরা কেমন আছো বা বন্ধু তুমি কেমন আছো, একজন হতে পারে, ইউ বলতে এক ব্যাগে দুজনকে বোঝায়। সো এই যে কোশ্চেনের পরে আমরা কি করলাম, একটা কোশ্চেন মার্ক ইউজ করলাম, অর্থাৎ কোনো কিছু জানতে চাওয়া হলে তারপরে আমরা কোশ্চেন মার্ক ইউজ করব। আচ্ছা, তো চলো দেখি যে প্রশ্নবোধক এর পরে আমাদের আর কি কি চিহ্নগুলো আছে সেগুলো আমরা একটু পরিচিত হয়ে নিই। নোট অফ এক্সক্লেমেশন, অর্থাৎ এক্সক্লেমেশন চিহ্ন, জানো তো একটা লম্বা এরকম একটা তার নিচে একটা ডট, এক্সক্লেমেশন চিহ্ন এটাকে বলা হয়। আমরা এক্সক্লেমেশন চিহ্নটা কখন ব্যবহার করি, এর পজিশনটা হচ্ছে বিস্ময়সূচক বাক্যের শেষে, অর্থাৎ কোনো বাক্য দ্বারা যদি আবেগ বোঝায়, যেমন দেখো ফাংশনটা দেখো, সুখ দুঃখ আনন্দ বেদনা বিস্ময়, কি সুখ দুঃখ আনন্দ বেদনা বিস্ময় ইত্যাদি বোঝাতে আমরা কি করি, বোঝাতে আমরা এই এক্সক্লেমেশন সাইনটা ব্যবহার করি। তাহলে এক্সক্লেমেশন সাইনটা বুঝতে পেরেছো নিশ্চয়ই। একটা এক্সাম্পল যাই, তাহলে আমাদের ব্যাপারটা আরো ক্লিয়ার হবে। এইটা বলছে দেখো যে হুররে উই হ্যাভ ওন দ্য ম্যাচ, বলছে হা কি আনন্দ, আমরা ম্যাচটা বা খেলাটা জিতেছি। এই যে হুররে শব্দটা ইউজ করলো আনন্দ প্রকাশ করতে, এবং এরপরে দেখো যে একটা এক্সক্লেমেশন সাইন ব্যবহার করা হলো, এটাই হচ্ছে আমাদের এক্সক্লেমেটরি চিহ্ন। অর্থাৎ এক্সক্লেমেটরি এবং ইন্টারোগেটিভ চিহ্ন বুঝতে কিন্তু খুব সুবিধা। একটা হচ্ছে কি যে ইন্টারোগেটিভের পরে একটা কোশ্চেন মার্ক থাকে আর
এক্সক্লেমেশনের পরে একটা এক্সক্লেমেটিভ চিহ্ন থাকে। এই পরটা দেখো অ্যাপোস্ট্রফি। অ্যাপোস্ট্রফি হচ্ছে একটা উপরে কমা, মানে লাইনটা যেখানে লেখা হয় বা শেষ হয় সেই উপরে যে একটা কমার মতো হয় কারো এর বোঝাতে। অ্যাপোস্ট্রফি ফাংশনটা হচ্ছে এর পজিশনটা দেখো বাক্যের মাঝখানে ওয়ার্ডের সঙ্গে বসে, এবং এর ফাংশনটা কি অধিকার বা মালিকানা বোঝাতে। অধিকার মালিকানা কি, যেটা এর, তার বা আমার, এই যে অধিকার বা মালিকানা বোঝাচ্ছে সেক্ষেত্রে আমরা অ্যাপোস্ট্রফি ব্যবহার করব। অধিকার বা মালিকানা বোঝাতে বর্ণ বিলোপ করতে সালের সংক্ষিপ্ত রূপের সাথে, কি কি, অধিকার বা মালিকানা বোঝাতে বর্ণ বিলোপ করতে এবং সালের সংক্ষিপ্ত রূপের সাথে অ্যাপোস্ট্রফি ব্যবহার করা হয়। যেমন দেখো দিস ইজ সিয়ামস পেন, এটা সিয়ামের পেন, সিয়ামের কলম। আচ্ছা, এই যে সিয়ামের পেন দেখো এখানে সিয়াম দেখো SIAM অ্যাপোস্ট্রফি কমা S, এখানে একটা কমা দেওয়া হয়েছে উপরে, মানে অর্থাৎ আমাদের যে লেটারগুলো আছে লেটার ঠিক উপরে। এই যে এই চিহ্নটাকে বলা হয় অ্যাপোস্ট্রফি সাইন, এবং এর অর্থটা হচ্ছে বাংলায় এর মানে সিয়ামের, যেটা বলছে দিস ইজ সিয়ামস পেন মানে হচ্ছে এটা সিয়ামের কলম, সিয়ামের কলম অর্থে ব্যবহার করা হচ্ছে। হাইফেন দেখো, হাইফেনের ব্যাপারটা কি, হাইফেন হচ্ছে পজিশন, অর্থাৎ শব্দের মাঝে ব্যবহার করা হাইফেন। কম্পাউন্ড এর ফাংশনটা দেখো, কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে সংখ্যা ও ভগ্নাংশের ক্ষেত্রে কি কি কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করা, আর এটা হচ্ছে সংখ্যা ও ভগ্নাংশের ক্ষেত্রে আমরা হাইফেন ব্যবহার করব। যেমন আপ টু ডেট দেখো, আপ টু ডেট এই তিনটা ওয়ার্ডের মাঝে মাঝে দেখো হাইফেন ইউজ করে, আপ হাইফেন টু হাইফেন ডেট। আবার দেখো 32, 30 আর 2 এর মাঝে আমরা হাইফেন ইউজ করেছি। 1/3, 1 এবং 3 এর মাঝে আমরা হাইফেন ইউজ করেছি। এখন দেখো এই যে হাইফেনের যে ব্যবহারটা, এই হাইফেনের ব্যবহারটা কি হলো, যে কম্পাউন্ড ওয়ার্ড তৈরি করার ক্ষেত্রে অর্থাৎ সংখ্যা ও ভগ্নাংশের ক্ষেত্রে আমরা হাইফেন ব্যবহার করি, অর্থাৎ ভগ্নাংশ। অর্থাৎ এই যে আপ টু ডেট একটা শব্দ, আমরা তো একসাথে আপ টু ডেট শব্দটা ব্যবহার করি বা বলে থাকি, সেই শব্দটা কিন্তু ভেঙে ভেঙে অর্থাৎ ভগ্নাংশ হয়েছে আপ টু ডেট 32, একসাথে আমরা 32 বলি, বাট লেখার ক্ষেত্রে কিন্তু 30 মাঝখানে একটা হাইফেন চিহ্ন হবে 2, অর্থাৎ ওয়ার্ডটাকে আমরা ভগ্নাংশ করছি। ওকে, আচ্ছা, তারপর দেখো ড্যাশ চিহ্ন। ড্যাশ চিহ্নের ব্যাপারটা কি, ড্যাশ চিহ্নের ইউজটা হয় বাক্যের মাঝখানে, যেটা ফাংশন পজিশন, আর ফাংশনটা দেখো বা ড্যাশ চিহ্নটা কী কাজ, কীভাবে কাজ করে, স্বগোক্তি প্রকাশ করে। স্বগোক্তি মানে হচ্ছে যে নিজের বক্তব্য, আমার বক্তব্য আমি বললাম, আমার কথা আমি বললাম, বা আমি বললাম যে, এরকম অর্থে স্বগোক্তি। আগে হচ্ছে বিস্ময়করভাবে শেষ করতে, কোনো কিছু আশ্চর্য বা বিস্ময়করভাবে শেষ করতে আমরা ড্যাশ ইউজ করবো। আরেকটাও আছে বক্তব্যের সারাংশ টানতে, কোনো বক্তব্য দিয়েছ সেটার সংক্ষেপে বলতে আমরা ড্যাশ চিহ্ন ইউজ করবো। কী কী ব্যাপার দেওয়া হলো, স্বগোক্তি প্রকাশ করতে, বিস্ময়কর ভাব শেষে, আর এটা হচ্ছে বক্তব্যের সংশোধন টানতে। দেখো এক্সাম্পল, অল ম্যান, তারপরে দেখো ড্যাশ চিহ্ন ইউজ করা হয়েছে। অল ম্যান বলতে কাদের বোঝা যাচ্ছে, ড্যাশ, অল ম্যান ড্যাশ রিচ অ্যান্ড পুয়ার মাস্ট ডাই। এই যে ড্যাশের মতো চিহ্নটা পেলে, যে আমরা বাংলা ড্যাশও বলে থাকি, বাংলাও কিন্তু এটা ড্যাশই বলি, ইংরেজিতেও ড্যাশ বলা হয় মোটামুটি। অল ম্যান রিচ অ্যান্ড পুয়ার মাস্ট ডাই। অর্থাৎ গরিব বড়লোক সব মানুষকেই মরতে হবে, এটা হয়তো অনেকে ভুলে যায়, তাই না? আচ্ছা, তো অনেকের কার্যক্রমে বোঝা যায় যে মানুষ ভুলে যায়, কিন্তু দেখো যে বড়লোক হোক আর গরিব হোক সবাইকে মরতে হবে। অল ম্যান হাইফেন মানে ড্যাশ ড্যাশ রিচ অ্যান্ড পুয়ার মাস্ট ডাই। আচ্ছা, এরপরে ছিল দেখো কোটেশন মার্ক। কোটেশন মার্ককে অনেক সময় আমরা দেখো যে কোটেশন করি একটা ওয়ার্ডকে বা একটা লেটারকে সামনে রেখে বা মাঝখানে রেখে আমরা ডানে বামে কমা উপরে দিই, যেটাকে আমরা অ্যাপোস্ট্রফির মতো ইউজ করি। এগুলোকে বলা হয় কোটেশন মার্ক, যেটার পজিশনটা হচ্ছে বাক্যের শুরুতে বা শেষে। অর্থাৎ এই কোটেশন মার্কটা বাক্যের শুরুতে হতে পারে, বাক্যের শেষে হতে পারে। কোনো কিছু উদ্ধৃত করতে ব্যবহার করা হয়, উদ্ধৃত করতে ব্যবহার করা, উল্লেখ করতে ব্যবহার করা হয়। অর্থাৎ যেমন দেখো আই ইজ এ প্রোনাউন, এই যে আই যে অক্ষরটা দেখতে পাচ্ছ লেটার, এই আই মানে হচ্ছে আমি, এই আমি হচ্ছে আই শব্দ, এই অক্ষরটা হচ্ছে প্রোনাউন। সেই আই যে প্রোনাউন এটাকে মেনশন করতে, অর্থাৎ এটাকে আলাদাভাবে তোমাকে বোঝাতে, অর্থাৎ কোটেশন করতে দিয়েছে কি আই, দেখো এই পাশে পাশে একটা কমা, এই পাশে একটা কমা দিয়েছে, আই ইজ আ প্রোনাউন। অর্থাৎ কি দেওয়া হলো, যে কোনো কিছু উদ্ধৃত করতে কোটেশন ব্যবহার করা হয়। এবং কোটেশনের পরে যেটা পাবে সেটা হচ্ছে ব্র্যাকেটস, বাক্যের মাঝে বা শেষে। ব্র্যাকেটের ব্যবহারটা কিন্তু বাক্যের মাঝেও হতে পারে, শেষে হতে পারে।
তো ফাংশনটা দেখি চলো, যে অতিরিক্ত তথ্য প্রদান করতে, কোনো কিছু ব্যাখ্যা করতে। কি কি অতিরিক্ত তথ্য প্রদান, কোনো বিষয় বা কারো সম্পর্কে তুমি কথা বলছো, এছাড়াও যদি এক্সট্রা কিছু বলার থাকে, মানে অতিরিক্ত কিছু বলার থাকে, সেই ক্ষেত্রে আমরা অতিরিক্ত তথ্য প্রদান করতে ব্র্যাকেটস ব্যবহার করবো, বা কোনো কিছু ব্যাখ্যা করতে, অর্থাৎ এক্সপ্লেনেশন করা, যদি ইফ ইউ নেড টু এক্সপ্লেন সামথিং অর সামওয়ান, সেই ক্ষেত্রে আমরা এই ব্র্যাকেট শব্দটা ব্যবহার করব। যেমন দেখো একটা এক্সাম্পল, দ্য ম্যান হ্যাজ লস্ট অল হি হ্যাড ইন দ্য পকেট। লোকটি তার পকেটে যা ছিল সব হারিয়েছে। ব্র্যাকেটে বলেছে 10,000 টাকা। কত টাকা? 10,000 টাকা। আমরা যে লাইনটা বললাম কি, দ্য ম্যান হ্যাজ লস্ট অল হি হ্যাড ইন হিজ পকেট। লোকটির পকেটে যা ছিল সে সব হারিয়েছে। এখন এই কথাটা বলার পর কিন্তু সেন্টেন্সে একটা ভাবের অসম্পূর্ণতা থাকে যায়, অর্থাৎ সে হারিয়েছে, সে পকেটে তার কী ছিল? পকেটের থেকে কি তার মোবাইল ছিল, না অন্য কিছু ছিল, মূল্যবান কোনো দ্রব্য ছিল, বস্তু ছিল, নাকি টাকা পয়সা ছিল? সাধারণত পকেটে আমরা যেটা ভাবি যে টাকা এবং মোবাইলই থাকে। তো সেক্ষেত্রে যদি আমাদের কনফিউশনটা দূর করার জন্য ক্লিয়ার করে দিল, দ্য ম্যান হ্যাড লস্ট অল হি হ্যাড ইন দ্য পকেট। ব্র্যাকেট বলে দিয়েছে কি 10,000 টাকা। অর্থাৎ এই যে ব্র্যাকেটের ব্যবহারটা, অর্থাৎ সেন্টেন্সটাকে আরও বেশি ব্যাখ্যা করতে, সেন্টেন্সটাকে আরও বেশি অতিরিক্ত তথ্য প্রদান করতে, অর্থাৎ সেন্টেন্সটাকে আরও বেশি ক্লিয়ার করতে আমরা ব্র্যাকেটের ব্যবহার করি বা ব্র্যাকেট ব্যবহার দেখে থাকি। এরপরে চিহ্নটা হচ্ছে ডটস। ডটস মানে এই যে ডট 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 একটা চিহ্ন হয় না, দেখো অনেক সময় দেখে থাকো। বাক্যের প্রথম বা শেষে এটা ডট চিহ্নটা হতে পারে। এটা কোনো উদ্ধৃতি শেষে থেকে শব্দ বাদ যাওয়াকে বোঝায়। অর্থাৎ কোনো কিছু বলছো, তার থেকে হঠাৎ করে কিছু বাদ গেলে বা অসম্পূর্ণ থাকলে তখন আমরা ডট ডট শব্দটা ব্যবহার করি। যেমন এক্সাম্পল দেখো, আই লাইক দ্য ম্যান, আমি লোকটিকে পছন্দ করি। আই অলওয়েজ উইশ হার গুড লাক। শি ইজ এ ড্যাশ, আমি সবসময় তার ভালো মানে শুভ কামনা করি, ভালো সৌভাগ্য কামনা করি। শি ইজ এ ড্যাশ, সে একজন, সে ড্যাশ, শি ইজ এ ড্যাশ। এখানে দেখো যে শি ইজ এ ড্যাশ বলে কিন্তু আর কিছু বলছে না, অর্থাৎ অসম্পূর্ণ রইল। এই যে অসম্পূর্ণ অর্থে কিন্তু আমরা কি করলাম, যে ডট ডট শব্দটা ইউজ করলাম, তাই তো? আচ্ছা, এরপরে দেখো স্টুডেন্টস, আমাদের হাতে মাত্র 10-এর পরে আর 2টা চিহ্ন আছে। সেটার একটা হচ্ছে স্ল্যাশ, নিশ্চয়ই দেখতে পাচ্ছ। অর্থাৎ ডটের পরে যেটা নিয়ে আমরা আলোচনা করলাম সেটা হচ্ছে স্ল্যাশ। স্ল্যাশের ব্যাপারটা দেখো অনেকটা এরকম একটা চিহ্ন দেয়, মানে এরকম বাঁকা দেখতে পাচ্ছ। এটা হলো সোজা, দেখতে পাচ্ছ, মানে যেটা বাংলায় দাড়ি বলি। আর ইংরেজিতে স্ল্যাশটা হচ্ছে ঠিক এরকম, সেন্টেন্সের বা দুইটা ওয়ার্ডের মাঝে এরকম স্ল্যাশ চিহ্ন ইউজ করে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই ভালো করে। স্ল্যাশ এই যেরকম বাঁকা ইউজ। স্ল্যাশের পজিশনটা দেখো শব্দ বা ফ্রেজের পরে। কি? শব্দ বা ফ্রেজ, ফ্রেজ মানে হচ্ছে যুক্ত শব্দ, এর পরে বসে। আর এর ফাংশনটা হচ্ছে ওয়ার্ড বা ফ্রেজের পৃথক করতে, অর্থাৎ শব্দ বা ওয়ার্ডকে বা শব্দগুচ্ছকে, এক কথা হচ্ছে শব্দ বা শব্দগুচ্ছকে আলাদা বা পৃথক করতে স্ল্যাশ ব্যবহার করে। যেমন দেখো, ড্রিঙ্ক এ কাপ অফ টি অর কফি, অর্থাৎ তুমি পান করো, বা বলা হচ্ছে যে চা বা কফি। এই যে বা অর্থ, অথব মানে হচ্ছে অর্থ, যেটাকে আমরা বলি অথবা, অর, ইংলিশে অর বলা হয়, বা অথবা। এই অথবা অর্থে কিন্তু স্ল্যাশ ব্যবহার করে। স্ল্যাশের এই পাশে ও পাশে প্রায় একই মিল করে, মানে হচ্ছে চা খাবে না কফি খাবে, এরকম। ড্রিঙ্ক, পান করো, চা না কফি, চা অথবা কফি। এই যে অথবা অর্থে এখানে কিন্তু স্ল্যাশ শব্দটা ব্যবহার করেছে, অর্থাৎ যেখানে আমরা টি কফি এই দুইটা ওয়ার্ডকে কি করেছি, পৃথক করেছি। যেটা আমাদের রুলে বলছো ওয়ার্ড অর ফ্রেজ পৃথক করতে স্ল্যাশ ব্যবহার করা হয়। এবং লাস্ট অফ অল দেখতে পাচ্ছ অ্যাস্টারিক। অ্যাস্টারিক হচ্ছে একটা স্টার মার্কস। স্টার মার্কসটা এইভাবে দেয়, জানো তুমি হাতে এভাবে লিখতে পারো, খুব ইজি হবে, এইভাবে স্টার মার্কস দিতে পারো, ঠিক আছে? অ্যাস্টারিক শব্দটা হচ্ছে যে শব্দের পূর্বে বসে সাধারণত বিশেষ মনোযোগ আকর্ষণ করতে। কোনো বিষয় তুমি বলছো, সেই বিষয়ে বিশেষ মনোযোগ আকর্ষণ করতে অ্যাস্টারিক শব্দটা ব্যবহার করা হয়। যেমন দেখো যে পাংচুয়েশন ইজ আ পার্ট অফ ইংলিশ গ্রামার, বলছে পাংচুয়েশন ইংরেজি ব্যাকরণের একটি অংশ। এই যে পাংচুয়েশন, এইটাকে কি করলো, যে বিশেষভাবে মনোযোগ দেওয়ার জন্য যে পাংচুয়েশন শব্দটা একটা কি ইংরেজি গ্রামার অংশ। এই যে বিশেষ মনোযোগ আকর্ষণ করার জন্য আমরা কি ইউজ করলাম, অ্যাস্টারিক, যেটাকে বলা হয় স্টার মার্কস ইউজ করলাম, স্টার চিহ্ন। আরেকটা দেখো, দ্য লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম ম্যাকবেথ। ম্যাকবেথ হচ্ছে উইলিয়াম শেক্সপিয়ারের লেখা একটা বিখ্যাত নাটক, ট্র্যাজিক নাটক। যাই হোক, এখানে বলা হচ্ছে দ্য লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম ম্যাকবেথ, অর্থাৎ এই দেখো যে ম্যাকবেথকে নির্দিষ্ট করতে গেলে কিন্তু আমরা কি করলাম, স্টারিক শব্দের ব্যবহার করলাম। স্টুডেন্টস একটা জিনিস লক্ষ্য করে দেখো, স্টারিকের ক্ষেত্রে কি করলাম, শব্দের পূর্বে
অর্থাৎ শব্দপূর্ব মানে হচ্ছে যে এটা প্রয়োজনে লাইনের মাঝখানে হতে পারে, লাইনের শুরুতে হতে পারে। যেমন প্রথম লাইনটা ছিল প্রোনাউন পাংচুয়েশন ইজ আ পার্ট অফ ইংলিশ গ্রামার। এখানে দেখো লাইনের শুরুতেই পাংচুয়েশন শব্দটা এসছে, এখানে আমরা স্টার ব্যবহার করলাম। আবার এখানে দেখো দিস লাইন হ্যাজ বিন টেকেন ফ্রম ম্যাকবেথ, এখানে কিন্তু ম্যাকবেথ শব্দটা লাস্টে এসছে, তারপরে আমরা স্টার মার্ক ব্যবহার করলাম, স্টারিক শব্দটা ইউজ করলাম, মানে চিহ্নটা। তাহলে কি হলো যে লাইনের শুরুতে হবে, মাঝে হবে না, শেষ হবে, এটা কোনো বিষয় না, কিন্তু মূল যে লাইনের মধ্যে মূল যে শব্দটা, অর্থাৎ যেই শব্দটাকে আমরা মূলত বোঝাতে চাচ্ছি পাঠককে, সেই শব্দটাকে মেনশন করার ক্ষেত্রে আমরা স্টার শব্দটা বা স্টারিক বা স্টার মার্কসটা চিহ্নটা ইউজ করব। তো স্টুডেন্টস, এই ছিল আমাদের সবগুলো পাঞ্চুয়েশন মার্কস। আর ক্যাপিটালাইজেশন ব্যাপারটা হচ্ছে, তো তোমরা মোটামুটি জানো যে সেন্টেন্সের শুরুতে ক্যাপিটাল হয়, অর্থাৎ এবং যা দ্বিতীয় নেই একটা আছে, এরকম ক্ষেত্রে আমরা ক্যাপিটালাইজেশন ইউজ করি। তো অর্থাৎ তোমাকে 14টা পাঞ্চুয়েশন মার্কস দেখানো হলো, এর বেশি আর কোনো পাঞ্চুয়েশন মার্কস নেই। সাধারণত 10টা 11টা নিয়েই আলোচনা করা হয়, এখানে কিন্তু আমরা কি করলাম, তোমাকে 14টা অর্থাৎ 14 পাঞ্চুয়েশন মার্কস তোমাকে দেখানো হলো। আচ্ছা, তো যা বলছিলাম পাঞ্চুয়েশনগুলো ভালো করে দেখে নিবে। তো আমি কিন্তু চেষ্টা করেছি তোমাদের একেবারে পাঞ্চুয়েশন মার্ক, নাম এবং চিহ্নগুলো পরিচয় করতে, এবং পাশাপাশি হচ্ছে যে এটার পজিশনটা, তার সেন্টেন্সের কোথায় ঠিক এটা বসে, আর আরেকটা হচ্ছে ফাংশন, এটা সেন্টেন্সে কীভাবে কাজ করে, এবং আরেকটা হচ্ছে যে একটা এক্সাম্পল দিয়ে, অর্থাৎ পাঞ্চুয়েশনটাকে শর্টকাট এভাবেই শো করা গেল। তো আজকে ক্লাসের শুরুতে যেটা বলেছিলাম, আমাদের কিন্তু কাজ করতে হবে দুইটা, একটা হচ্ছে পাঞ্চুয়েশনগুলো ভালো করে বুঝে, পাঞ্চুয়েশন নিয়ে কিন্তু তোমাকে কোনো কাজ করতে হচ্ছে না। তাহলে চলে কি বলছিলাম, যে পাঞ্চুয়েশন নিয়ে তোমাকে মূলত কোনো কাজ করতে হচ্ছে না, তোমাকে কাজ করতে হবে আমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের কাজটা শো করছি। যা বলছিলাম যে আমাদের কোশ্চেনের শুরুতে ছিল ইংলিশ গ্রামার অ্যান্ড কম্পোজিশন ফর ক্লাস 6-এ তোমার পাঞ্চুয়েশন ক্যাপিটালাইজেশন, এই যে টপিকটা ভালো করে বুঝে তোমাকে একটা প্যারাগ্রাফ বা একটা কম্পোজিশনের মতো লিখতে হবে, যেটা মধ্যে তুমি যাতে সঠিকভাবে পাঞ্চুয়েশন মার্ক ইউজ করেছো, এটা যাতে টিচাররা বুঝতে পারে যে তুমি কোনো পাঞ্চুয়েশন মার্কসে বা ক্যাপিটালাইজেশন কোনো ভুল করোনি। তাহলে কি তাহলে পাঞ্চুয়েশন বা ক্যাপিটালাইজেশনে কোনো শূন্যস্থান কিন্তু আমাদের থাকছে না। আমাদের থাকছে হচ্ছে যে আমরা কিভাবে এই যে একটা লেখা লিখতে দিয়েছে, সেই লেখায় আমরা কিভাবে পাঞ্চুয়েশন মার্কসগুলো ইউজ করব, তাই তো? তাহলে দেখো আমরা কোশ্চেনটা বুঝি এবার, যেটা প্রথমবার বলেছিলাম যে তখন তোমাকে জাস্ট ইন্ট্রোডিউস করে দিয়ে গিয়েছিলাম পাঞ্চুয়েশন মার্ক বোঝাতে। এবার আমরা সরাসরি কোশ্চেনটা বুঝবো। ওকে, ফার্স্ট লাইন আমরা ধীরে ধীরে দেখি। হ্যাভ ইউ ইভার ভিজিটেড আ রেল স্টেশন? রেল স্টেশন তো বুঝো না, রেলগাড়ি যেখানে থামে বা যেখান থেকে ছাড়ে সেটাকে রেল স্টেশন বলা হয়। তো বলছে হ্যাভ ইউ ইভার ভিজিটেড আ রেল স্টেশন অ্যান্ড অর এ বাস স্টেশন, অথবা বাস স্টেশন। বলছে যে তুমি কি কোনো রেলওয়ে স্টেশন অথবা বাস স্টেশনে ভিজিট করেছো কিনা বা দেখেছো কিনা। এটা হতে পারে রেলওয়ে স্টেশন, হতে পারে বাস স্ট্যান্ড হতে পারে। আমরা তো আমাদের দৈনন্দিন জীবনে বাস স্ট্যান্ড প্রায় দেখেই থাকি। রেলওয়ে স্টেশনটা তো হয়তো সচরাচর মানে নির্দিষ্ট স্পটে যেতে হয়, কমলাপুর বা তেজগাঁ, কিন্তু বাস স্ট্যান্ড তো আমরা আমাদের মনে হয় যে হাইওয়েতে গেলেই আমরা বাস স্ট্যান্ড দেখতে পাই, তাই না? সেটাই বলছে প্রথমে, যে তুমি কি কোনো রেলওয়ে স্টেশন বা কোনো বাস স্ট্যান্ড দেখেছো? হাউ আর দে সিমিলার অর ডিসিমিলার? এই যে বাস স্ট্যান্ড আর রেলওয়ে স্টেশন, এর মধ্যে কি কি সিমিলারিটি অর্থাৎ কি কি মিল এবং কি কি ডিসিমিলার অর্থাৎ কি কি অমিল আছে। বলছে রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশন, মানে বাস স্ট্যান্ড যেটাকে আমরা বলি রেল স্ট্যান্ড বলি না, কিন্তু রেলওয়ে স্টেশন বলি, রেল স্টেশন বলি। রেল স্টেশন এবং বাস স্ট্যান্ডের মধ্যে কি কি মিল এবং অমিল আছে। ন্যারেট মানে হচ্ছে বর্ণনা করো, ইউর এক্সপেরিয়েন্স তোমার অভিজ্ঞতা, দেয়ার ইন 200 ওয়ার্ডস 200 ওয়ার্ডের মধ্যে, অ্যান্সারিং দ্য ফলোয়িং কোশ্চেন। বলছে যে নিচে যে কোশ্চেনগুলো দেওয়া আছে সেই কোশ্চেনগুলো দেখে বা বুঝে তোমাকে এই রেলওয়ে স্টেশন এবং বাস স্টেশন বা বাস স্ট্যান্ডের সাথে একটা কম্পেয়ার অ্যান্ড কন্ট্রাস্ট, দ্যাট মিনস হচ্ছে যে সিমিলারিটি অ্যান্ড ডিসিমিলারিটি অর্থাৎ মিল অমিল কি আছে এটা নিয়ে তুমি 200 ওয়ার্ডের মধ্যে একটা লেখা লিখবে। এটার টাইটেলটা হতে পারে ভিজিটিং রেলওয়ে স্টেশন,
টাইটেল হতে পারে ভিজিটিং এই বাস স্ট্যান্ড, অথবা সিমিলারিটি অর ডিসিমিলারিটি বিটুইন রেলওয়ে স্টেশন অ্যান্ড বাস স্টেশন, এরকম হতে পারে। সো স্টুডেন্টস তাহলে কী করতে হবে, এই যে 200 ওয়ার্ডসে তোমার যে লেখাটা লিখতে হবে, সেই লেখাটা লেখার জন্য তোমাকে এই যে প্রশ্ন দেওয়া আছে দেখতে পাচ্ছ 1 2 3 4 5 6 7, ঠিক 6টা প্রশ্ন দেওয়া আছে, 6টা প্রশ্ন দেওয়া আছে। এই 6টা প্রশ্ন তোমাকে ফলো করে লিখতে হবে। এখন প্রশ্ন উত্তরগুলো বা প্রশ্নগুলো ফলো করে একটা কম্পোজিশন বা প্যারাগ্রাফ লেখার একটা কিন্তু ব্যাপার আছে। সেটা কি জানো, যে আমরা সাধারণত একটা প্যারাগ্রাফ কী করি, যে মুখস্থ করে দেই বা বইয়ে যেরকম আছে সেরকম করে আমরা পরীক্ষা খাতায় লিখে ফেলি এবং কিছু মার্কসও পাই। কিন্তু দেখা যাচ্ছে যে পরিপূর্ণ বা যেরকম আমার এক্সপেকটেশন ছিল বা আমি পুরোটা লিখে দিলাম, সেই মার্কস পেলাম না। এর পেছনে কারণ দুইটা। এক হচ্ছে যে তুমি যা লিখলে সেটা কতটা মানসম্মত, এটা একটা প্রশ্ন রয়ে যায়। আর আরেকটা হচ্ছে যে তুমি আসলে কোশ্চেনগুলো সিরিয়ালি ফলো করনি। এই যে কোশ্চেনগুলো দিয়েছে, কোশ্চেনগুলো কিন্তু তোমাকে সিরিয়ালি ফলো করতে হবে। এর উত্তর আমি প্রথমে দিলাম কিনা, এর উত্তর আমি দ্বিতীয়তে দিলাম কিনা, তৃতীয়ত আমি এই উত্তরগুলো দিলাম কিনা। এর মানে এমন না 1 2 3 দিয়ে দিলাম, এই উত্তরগুলো কিন্তু তোমার ধারাবাহিকভাবে, অর্থাৎ তুমি যেভাবে একটা প্যাসেজ লিখবে সেখানে কিন্তু তোমার উত্তরগুলো ধারাবাহিকভাবে থাকবে। তাহলে আমাদের কি করতে হবে, প্রথমে উত্তরগুলো করার জন্য প্রশ্নগুলো ভালো করে বুঝতে হবে, তাই তো? আচ্ছা দেখো, হোয়েন ডিড ইউ গো দেয়ার, তুমি সেখানে কখন গিয়েছিলে? হোয়েন দিয়ে সাধারণত সময় জানতে চাওয়া হয়, তাই তো? তুমি সেখানে কখন গিয়েছিলে? সময়টা হতে পারে একটা নির্দিষ্ট ডেট, হতে পারে একটা সময় হতে পারে আমি অমুক দিন সকালে গিয়েছিলাম বা দুপুরে বিকেলে গিয়েছিলাম বা ওই তারিখে গিয়েছিলাম, এটাও মেন করে। আর তুমি সেখানে কখন গিয়েছিলে। আর এটা হচ্ছে হু অ্যাকম্পানিড ইউ। অ্যাকম্পানিমেন্ট হচ্ছে তোমাকে সঙ্গ দেওয়া, মানে সঙ্গী। অ্যাকম্পানিমেন্ট হচ্ছে সঙ্গী, আর অ্যাকম্পানিমেন্ট হচ্ছে সঙ্গ দেওয়া। কে তোমাকে সঙ্গ দিয়েছিল? অর্থাৎ তুমি যে এই যে রেল স্টেশন আর বাস স্ট্যান্ডটা ভিজিট করেছো, তোমার সাথে কে ছিল? অ্যাজ ইউ আর স্টুডেন্ট অফ ক্লাস 6, তো তোমার একা নিশ্চয়ই বাস স্ট্যান্ডে বা রেল স্টেশনে যাওয়াটা খুব একটা মানে ভিজিট করার জন্য যাওয়াটা খুব একটা সমান দেখায় না। নিশ্চয়ই তোমার সাথে একজন কেউ থাকবে, তোমার বড়, your parents or someone else, that means who are elder to you. Who accompanied you, যেটা বলছে যে কে তোমার সাথে ছিল বা তোমাকে সঙ্গ দিয়েছিল। Why did you go there, তুমি সেখানে কেন গিয়েছিলে? এই যে আমাদের কোশ্চেনটা হচ্ছে যে তুমি your visited অর্থাৎ ভিজিট করতে গিয়েছিলে, তুমি পরিদর্শন বা দর্শন করতে বা দেখতে গিয়েছিলে, সেটা এখানে বলেছে why did you go there, তুমি সেখানে কেন গিয়েছিলে। অর্থাৎ আমি সেখানে ঘুরতে গিয়েছিলাম বা এই ধরনের কিছু একটা বলবে বা দেখতে গিয়েছিলাম। নেক্সট কোশ্চেন দেখো, হোয়াট ডিড ইউ সি দেয়ার, তুমি সেখানে কি কি দেখলে? তুমি নিশ্চয়ই বাস স্ট্যান্ডে দেখে ট্রেন দেখবে না এবং ট্রেন স্টেশনে গিয়ে নিশ্চয়ই বাস দেখবে না। অর্থাৎ বাস স্ট্যান্ডে যে বাস এবং ট্রেন স্টেশনে যে ট্রেনই দেখবে, এবং ট্রেনগুলো কীভাবে মুভমেন্ট করছিল বা কয় বগির ছিল, কোন ট্রেনগুলো কোথায় ছিল, কোন গ্রামে ছিল। তারপরে হচ্ছে তুমি যদি ঢাকার কোনো স্টেশন থেকে দেখো, তাহলে ঢাকা থেকে ট্রেনটা কোন দিকে যাচ্ছে, চিট্টাগ্রাম বা অন্য কোথাও যাচ্ছে কিনা, এবং হচ্ছে যে কোনো ট্রেন যেগুলো আসছে অর্থাৎ স্টেশনে স্টে করার জন্য, সেগুলো দেখতে কেমন ছিল। অনেক সময় ট্রেন স্টেশনে দেখা যায় যে শুধু বগিগুলো থাকে বা শুধু ইঞ্জিনটা থাকে, যেটা পরবর্তী বিভিন্ন মুভমেন্টের জন্য কাজে লাগানো হয় ট্রেন, তো ওগুলো দেখেছো। অর্থাৎ তোমার মূলত হোয়াট ডিড ইউ সি দেয়ার, সেখানে তুমি যাবতীয় যা যা দেখলে সেগুলো বর্ণনা করবে। এবং ট্রেনের স্টেশনে যে শুধু ট্রেন দেখলাম, পাশাপাশি ওখানে যে মানুষের ভিড় কোলাহল, যাত্রীরা যাওয়া আসা করছে, যাত্রীদের যাতায়াত, পাশাপাশি ট্রেন স্টেশনে যে সকল তোমার লোক বা স্লাম ডিওলাররা থাকে বা পথচারীরা অথবা স্ট্রিট চিলড্রেনরা থাকে, তাদের কথাও একটু বলা যেতে পারে সুযোগ পেলে। যেহেতু 200 ওয়ার্ডস তোমাকে কিন্তু লট অফ লিখতে হবে, বুঝতে পারছো। ওকে, নেক্সট কোশ্চেনটা চলো, হোয়াট ওয়াজ ভেরি ইন্টারেস্টিং টু ইউ, তুমি যে এই যে ট্রেন স্টেশন বা বাস স্ট্যান্ড দেখলে, সেখানে সবচেয়ে ভেরি ইন্টারেস্টিং, সবচেয়ে আকর্ষণীয় বা মজাদার তোমার কী লেগেছে? অর্থাৎ তোমার কাছে সবচেয়ে স্মরণীয় বা ইন্টারেস্টিং যে ব্যাপারটা কী ছিল? ইন্টারেস্টিং শব্দটা হচ্ছে আকর্ষণীয়, মজাদার, অর্থাৎ এখানে পরিস্থিতি অনুযায়ী তুমি বুঝে নেবে যে তোমার সবচেয়ে আকর্ষণীয় ব্যাপারটা কী ছিল ওই জায়গায়। অ্যান্ড লাস্ট কোশ্চেন, হোয়াট ডিডন্ট ইউ লাইক দ্যাট মাচ, এবং ওই যে তুমি ট্রেন স্টেশন বা বাস স্ট্যান্ডে গেছো, সেখানে তোমার কোন জিনিসটা ভালো লাগেনি? অর্থাৎ হোয়াট ডিডন্ট ইউ লাইক দ্যাট মাচ, সেখানে তুমি কোন জিনিসটা পছন্দ করো? কি, হোয়াট মানে কি? অর্থাৎ এই যে প্রশ্ন উত্তর দিতে গেলে কিন্তু কোশ্চেন বোঝাটা খুব জরুরি স্টুডেন্টস, কারণ দেখো যে কোন ওয়ার্ড দিয়ে, কোন ডাব্লিউএস দিয়ে, এখানে সবগুলো ডাব্লিউএস দিয়ে কোশ্চেন করেছে, এবং ডাব্লিউএস দিয়ে করলে কার কি অর্থ দাঁড়ায়। হোয়েন দিয়ে সময় বোঝায়, হু দিয়ে কে বোঝায়, অর্থাৎ সময় বলতে এখানে বোঝাচ্ছিল যে তুমি কখন গিয়েছিলে, আর হু দিয়ে এখানে বোঝাচ্ছে তোমার সাথে কে ছিল,
আর হোয়াই দিয়ে হচ্ছে বোঝাচ্ছে কেন, মানে তুমি কেন গিয়েছিলে। আর হোয়াট দিয়ে হচ্ছে কি, আর তুমি সেখানে কি কি দেখলে। আর আবার হচ্ছে হোয়াট, হোয়াট মানে আবার কি, হোয়াট ওয়াজ ইন্টারেস্টিং টু ইউ, কোন জিনিসটা তোমার কাছে ভালো লেগেছে, অর্থাৎ কী ভালো লেগেছে। আবার হোয়াট মানে হচ্ছে কি, হোয়াট ডিডেন্ট ইউ লাইক দ্যাট মাচ, কোন জিনিসটা বা কোনটি তুমি কেন ভালো পছন্দ করোনি। আর লাস্টে বলছে অ্যাড সাম ভিজুয়ালস দ্যাট সাপোর্টস ইউর আইডিয়াস, অর্থাৎ এমন কিছু তুমি উল্লেখ করবে সে যা তোমার আইডিয়া, অর্থাৎ তুমি যা লিখেছো, তুমি যা তোমার অভিজ্ঞতা বর্ণনা করছো সেটা কিন্তু সাপোর্ট করতে হবে। অর্থাৎ তুমি কিন্তু মানে প্র্যাকটিক্যালি লিখতে হবে, আমি যা দেখেছি তা বুঝেছি বা যা ফিল করেছি, কিন্তু অর্থাৎ তুমি কোনো ইমাজিনারি কোনো কিছু ইউজ করতে পারবে না বা কোনো ইমাজিনারি লাইন লিখতে পারবে না। অর্থাৎ তোমার উত্তরটা বাস্তব ভিত্তিক হতে হবে। কত ওয়ার্ড, 200 ওয়ার্ডস। সো স্টুডেন্টস, আমরা কি করলাম আজকে, অ্যাসাইনমেন্ট 3 অর্থাৎ ফর ক্লাস 6 অ্যাসাইনমেন্ট 3টা বুঝলাম। তো দেখলাম যে অ্যাসাইনমেন্টের শুরুতে আমাদের করতে হচ্ছে পাঞ্চুয়েশনগুলো ভালো করে বুঝতে হবে, পাঞ্চুয়েশন অ্যান্ড ক্যাপিটাল মার্কস, সেটা তোমাদের গ্রামার বইয়ে আছে। আমি একটা অন্য কোথাও থেকে তোমাদের দেখিয়েছি পাঞ্চুয়েশন সাইনগুলো, অর্থাৎ তোমাদের টোটালি 14টা পাঞ্চুয়েশন সাইন দেখিয়েছি। পাশাপাশি এর যে ব্যবহার বা সেন্টেন্সের যে পজিশনটা, অর্থাৎ কোথায় ব্যবহার হয় এবং এর অর্থটা কি দাঁড়ায়, পাশাপাশি একটা করে এক্সাম্পল দেখিয়েছি যাতে তোমরা ইজিলি বুঝতে পারো। এই পাঞ্চুয়েশন মার্কসগুলো বুঝে তোমাকে কি করতে হবে, যে একটা রিটার্ন একটা লেখা লিখতে হবে, দ্যাট মিনস একটা কম্পোজিশন টাইপের লেখা লিখতে হবে, প্রবন্ধ টাইপের, সেখানে 200 ওয়ার্ডসের মধ্যে লিখতে হবে। অর্থাৎ তোমার লেখাটা 200 ওয়ার্ডসের কম হওয়া যাবে না, বেশি হতে পারে, অর্থাৎ 10 বা 20 বেশি হতে সমস্যা নেই, কিন্তু কম যাতে না হয় খেয়াল রাখবে। সেখানে হচ্ছে তুমি ইউর ভিজিট টু রেলওয়ে স্টেশন অর বাস স্ট্যান্ড, অর্থাৎ রেলওয়ে স্টেশন অথবা বাস স্ট্যান্ডে ভিজিট করেছো, এর মধ্যে আবার অথবা দুইটাই ভিজিট করেছো, এখানে তোমার সিমিলারিটি ডিসিমিলারিটি কী ছিল সেটা তোমাকে বর্ণনা করতে হবে। তো এবং এখানে প্রায় আমরা 6টা কী পেয়েছি, 6টা কোশ্চেন পেয়েছি, এবং কোশ্চেনগুলো কিন্তু তোমাকে একটা করে বুঝিয়ে দেওয়া হয়েছে। সো স্টুডেন্টস, কোশ্চেনগুলো ফলো করে কিন্তু তোমাকে কি করতে হবে, অ্যান্সারগুলো করতে হবে, এটা খুব জরুরি। তো আজকে এই পর্যন্তই, আশা করছি তোমরা এই অ্যাসাইনমেন্টও গত 2টা অ্যাসাইনমেন্টের মতো খুব ভালো করবে, এবং সামনের দিন আমরা নতুন অ্যাসাইনমেন্ট নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে। সেই পর্যন্ত বিদায়, সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ক্লাস অ্যান্ড ওয়েলকাম ফর মাই নেক্সট ক্লাস।